আজকের ক্লাসটি কি হতে চলেছে তোমরা সবাই থাম্বনেল দেখে হয়তো বুঝেই গেছো। আজকে আমরা রাজনৈতিক তত্ত্বের মৌলিক ধারণাসমূহ ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টারের প্রথম যে চ্যাপ্টারটি রয়েছে এই চ্যাপ্টারটির আজকে আমরা আলোচনা করব। আজকে আমরা আইন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং সর্বশেষে আমরা তার চ্যাপ্টার রিলেটেড অর্থাৎ আইন সম্পর্কে কি কি ইম্পর্টেন্ট কোশ্চেন্স থাকবে আমরা সবার শেষে সেটাকে আলোচনা করব। তো আমরা পরপর আইন কি, আইনের যে সংজ্ঞা রয়েছে, পরস্পর বিরোধী মতবাদ যেটা রয়েছে, আইনের বৈশিষ্ট্য, শ্রেণীবিভাগ, বিভিন্ন যে দিক রয়েছে একদম সম্পূর্ণ বিস্তারিত আলোচনা আমরা একটি ভিডিওতে সম্পূর্ণ করব। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো, নাহলে তোমাদের বুঝতে অসুবিধা হয়ে যাবে। যাই হোক, বেশি কিছু না বলে ভিডিওটি শুরু করা যাক। সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফ্যাক্টস অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স। আজকের যেটা বিষয় রয়েছে আমাদের হচ্ছে আইন, অর্থাৎ আইন সম্পর্কে আমরা খুব সবাই কম বেশি একটু জানি, এবং যাদের পলিটিক্যাল সায়েন্স রয়েছে বা রাষ্ট্রবিজ্ঞান বিষয়টি রয়েছে তারা সবাই কম বেশি আইন সম্পর্কে কিছু না কিছু অবগত অবশ্যই আছে। যে আইন সম্পর্কে কিছুটা হলেও ধারণা আছে যে আইনটা কি, আইন আমরা কিসের জন্য আমাদের প্রয়োজন এবং আমাদের কেন আইন সম্পর্কে কিছুটা ধারণা দরকার। আইন মানেই সবাই জানো যে নিয়ম কানুন, যেটি সমাজে চলতে গেলে সবাইকে মানতে হবে, এবং কিরকম আইন কানুন, যেটা হচ্ছে রাষ্ট্র কর্তৃক, যেখানটায় রাষ্ট্র কর্তৃক নিয়ম কানুন যেটা আমাদেরকে সবাইকে বাধ্যতামূলক মানতে হবে। যদি আমরা না মানি বা উল্লঙ্ঘন করি তাহলে আমাদেরকে শাস্তি পেতে হবে। এটা হচ্ছে আইন। কিরকম একটা এক্সাম্পল দেখতে পারি আমরা, যে আমি রাস্তা দিয়ে চলছিলাম, রাস্তায় কেউ আসছিল, তাকে হঠাৎ আমি কোনো কারণ ছাড়াই চড় মেরে দিলাম। তার মানে এটা কি? তার মানে হচ্ছে আমি যে নিয়মটা তৈরি হয়েছে সেটা আমি উল্লঙ্ঘন করলাম। লোকটি কোনো দোষ করলো না, আমি তাকে গিয়ে বিনা কারণে চড় মেরে দিলাম। তার মানে কি? আমি আমি কিছু নিয়ম উল্লঙ্ঘন করলাম, কোনো রুলস ভায়োলেশন করলাম, যার জন্য আমি তাকে চড় মেরে দিয়েছি। এই যে ভায়োলেশন করার পর বা উল্লঙ্ঘন যে করলাম, ঠিক আছে, সেই নিয়মটাকে আমি লঙ্ঘন করলাম, তার জন্য আমাকে শাস্তি পেতে হবে। এই যে বিষয়, এই বিষয়টি হচ্ছে আইন। তার মানে এটা কি? তার মানে হলো রাষ্ট্র কর্তৃক এমন একটি নিয়ম যেটি সমাজে শৃঙ্খলা বজায় রাখতে এবং মানুষের আচার আচরণ যেটাকে নিয়ন্ত্রণ রাখতে বাধ্যতামূলক প্রয়োগ করা হয়, সেটাকে আমরা আইন বলতে পারি। এবং এটি সবার জন্য কি সমানভাবে প্রযোজ্য। তার মানে এটা কি? আইন না ধনী শ্রেণী ক্যাপিটালিস্ট দেখবে না বুর্জোয়াস দেখবে, অর্থাৎ আইন সবার চোখে সমান, না ধনী না গরিব, ঠিক আছে, সবার চোখে সমান। তাই আইন সবার জন্য সমানভাবে হবে। কোনো ধনী ব্যক্তি যদি লঙ্ঘন করে তাহলে তার জন্য সেম শাস্তি হবে, বা কোনো গরিব যদি কোনো নিয়ম কানুন লঙ্ঘন করে তার জন্য সেম শাস্তি হবে, তাই তো? আর ধনী গরিব বা শ্রেণী, ক্লাস, কাস্ট, রিলিজিয়ন এইসব দেখে কোনো কিছু কি বলতো শাস্তি হয় না। যদি কোনো কিছু এরকম দেখে শাস্তি হয় তাহলে সেটা আইন হবে না, অন্য কিছু হবে। তাহলে তাহলে আমরা ওটাকে আইন বলবো না, ঠিক আছে? তাহলে আইন হচ্ছে এমন কিছু নিয়ম কানুন যা সমাজের শৃঙ্খলা বজায় রাখতে মানুষের আচরণ নিয়ন্ত্রণ করতে বাধ্যতামূলকভাবে কি প্রয়োগ করা হয়। এর লঙ্ঘন শাস্তিযোগ্য এবং এটি সবার জন্য সমানভাবে প্রযোজ্য হয়, ঠিক আছে? এটাকে আমরা আইন বলতে পারি। তারপর আইন কিরকম হতে পারে? আইন হতে পারে দুভাবে, একটা হচ্ছে ব্যাপক অর্থে আইন, আর একটা হচ্ছে সংকীর্ণ অর্থে আইন, ঠিক আছে? ব্যাপক অর্থে আইন কি হতে পারে? ব্যাপক অর্থে আইন হলো কি? ব্যাপক অর্থে আইন হচ্ছে সামাজিক আইন, নৈতিক আইন, ধর্মীয় আইন, প্রাকৃতিক আইন, ঠিক আছে? এই যে কয়েকটি যে আইনের কথা বললাম আমি, এই কয়েকটি আইনকে আমরা ব্যাপক অর্থে আইন বলতে পারি। কেন আমরা ব্যাপক অর্থে আইন বলবো? কারণ এই আইন শুধুমাত্র রাষ্ট্রীয় নিয়মাবলীর মধ্যে সীমাবদ্ধ নয়, ঠিক আছে? সমাজের নৈতিক সামাজিক নিয়মকে অন্তর্ভুক্তও করে, ঠিক আছে? আইনকে ব্যাপক অর্থে গ্রহণ করলে আমরা দেখতে পাই যে এটি মানুষের আচরণ নিয়ন্ত্রণে সহায়ক এবং
কি এক ধরনের সামাজিক নিয়ম যা সমাজের শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ ব্যাপক অর্থে আইন বলতে আমরা বুঝতে পারি যে আইনগুলো কি সামাজিক আইন, নৈতিক আইন, ধর্মীয় আইন আর হচ্ছে প্রাকৃতিক আইন, প্রভৃতি আইন যতগুলো আছে এক্সেট্রা। এই আইনগুলো কি সমাজে তৈরি বা রাষ্ট্রে তৈরি যে আইন আছে, ধরো এটা একটা রাষ্ট্র, রাষ্ট্রের তৈরি আইনের কি এর সীমাবদ্ধ নয়, অর্থাৎ রাষ্ট্রের বাইরেও এর আইনের কি আছে সীমারেখা আছে, বা কোনো রাষ্ট্রের মধ্যেই সীমাবদ্ধ নয় এই আইন। যেটা ব্যাপক অর্থে আইন প্রয়োগ করা হয় সেটা হচ্ছে রাষ্ট্রের সীমাবদ্ধতা নয়, সে রাষ্ট্রের বাইরেও থাকতে পারে, অর্থাৎ পুরো ব্রহ্মাণ্ড পুরো বিশ্বে থাকতে পারে, ছড়িয়ে থাকতে পারে। সেটা হচ্ছে ব্যাপক অর্থে আইন। অর্থাৎ অর্থাৎ ধর্মীয় আইন। ধর্মীয় আইনটা কি শুধু কি আমাদের ভারতবর্ষেই সীমাবদ্ধ আছে? বাকি দেশে কি ধর্মীয় আইন নেই? আছে। ইউএসএ তে আছে, বিভিন্ন দেশে। এই যেমন আমাদের ভারতেই বলো না কেন, ধর্মীয় অনেক ধর্মে আমরা এইখানটায় আছে, যেখানটায় মাল্টি রিলি রিলিজনস আমরা এখানটায় বাস করি। যেখানে পপুলার কি আছে? হিন্দু আছে, বৌদ্ধ আছে, মুসলিম আছে, খ্রিস্টিয়ান আছে, পার্সিয়া আছে, শিখ আছে, এক্সেট্রা। তাদের যে আইনগুলো আছে, তাদের ধর্ম রিলেটেড আইন, তাদের তাদের আইনটা কি? যারা খ্রিস্টান রিলিজিয়নে আছে, তারা কি শুধু ভারতবর্ষের আইনের মধ্যেই আছে? নয়। তারা কি বাইরের দেশেও আছে, যেমন আমেরিকা আছে, ইংল্যান্ড আছে, এক্সেট্রা। এই যে বিষয়গুলো শুধুমাত্র একটি রাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ নয় এই ব্যাপক অর্থে আইন। ঠিক আছে? তো এই যে বিষয়টি আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় আসতে পারে যে ব্যাপক অর্থে আইন বলতে তোমাদের কি বোঝানো হয়। তোমরা বলবে যে ব্যাপক অর্থে আইন বলতে সামাজিক আইন, নৈতিক আইন, ধর্মীয় আইন আর হচ্ছে প্রাকৃতিক আইনকে বোঝানো হয়। ঠিক আছে? এই আইন শুধুমাত্র রাষ্ট্রের নিয়মাবলীর মধ্যে সীমাবদ্ধ নয়, বরং সমাজের নৈতিক ও সামাজিক নিয়মকেও অন্তর্ভুক্ত করে। এতটুকু লিখলেই যথেষ্ট। ঠিক আছে? তোমরা চাইলে এটাকে স্ক্রিনশট নিতে পারো, অথবা পেন পেপার তোমরা সঙ্গে নিয়েই বসতে পারো, এটাকে নোট ডাউন করতে পারো। ঠিক আছে? প্রত্যেকটা কোশ্চেন্স তোমাদের যে টপিকটা আমি পড়াচ্ছি, প্রত্যেকটা টপিক তোমাদের খুব ইম্পর্টেন্ট। তাই আমি বলবো স্কিপ না করে পুরোটা দেখো। আর এই চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। তারপর আমরা দেখব সংকীর্ণ অর্থে আইন। সংকীর্ণ অর্থে আইন বলতে কি বোঝায়? সেই বিধিনিষেধকেই বোঝানো হয় যা সরাসরি রাষ্ট্র কর্তৃক প্রণীত বা প্রয়োগ করা হয়। এটি প্রাতিষ্ঠানিক এবং প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে বাস্তবায়িত হয়। অর্থাৎ সংকীর্ণ অর্থে আইন আমরা সেটাকেই বলবো যেটা হচ্ছে রাষ্ট্র তৈরি করে। ঠিক আছে? এবং আমাদের যে আইনটা আছে সেটা কিন্তু রাষ্ট্র কর্তৃক আইন। ঠিক আছে? এইখানটায় যদি কেউ এই যে বিষয়টা এখানটায় যে ব্যাপক অর্থে আইন যেটা আছে, এটাতে যদি ধরো কেউ ভুল করে থাকে, তার কিন্তু পার্টিকুলারলি কোনো নির্দিষ্ট আ ইসে নেই, শাস্তি নেই। যে দেখা গেল কেউ হচ্ছে প্রণাম করতে গিয়ে যে করে দিল, লাথি মেরে দিল। তার জন্য কি আলাদা কোনো শাস্তি আছে? অবশ্যই নেই। কিন্তু এই যে সংকীর্ণ অর্থে আইন যে আছে, এই আইনে যেটা রাষ্ট্র কর্তৃক তৈরি করেছে এই আইনটা, ঠিক আছে? এই আইনে যদি কেউ রাস্তা দিয়ে গেলে, কোনো মানুষ যদি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আবার এদিক দিয়ে কোনো মানুষ হেঁটে আসছে, তাকে যদি গিয়ে চড় মেরে দেয়, তার জন্য শাস্তি হবে। এটা হচ্ছে সংকীর্ণ অর্থে আইন। যেটা হচ্ছে রাষ্ট্র তৈরি করে। এই যে বলেই দিয়েছে, লঙ্ঘন শাস্তিযোগ্য হিসেবে বিবেচিত হবে। ঠিক আছে? এটা হচ্ছে ব্যাপক অর্থে আইন এবং সংকীর্ণ অর্থে আইন। ঠিক আছে? আমরা যাচ্ছি নেক্সটে। তারপর তারপর আমরা দেখব যে পরস্পর বিরোধী সংজ্ঞা। বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্ন দিক থেকে তাদের আইনের সংজ্ঞা দিয়েছে। তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ যে থিঙ্কার আছে সেটা হচ্ছে টি.এইচ. গ্রিন। ঠিক আছে? টি.এইচ. গ্রিন কি বলেছে? আইনকে অধিকার ও কর্তব্যের এমন একটি ব্যবস্থা, দ্য সিস্টেম অফ রাইটস অ্যান্ড ডিউটিস বলে বর্ণনা করেছেন, যেটি কি রাষ্ট্র কার্যকর করে। ঠিক আছে? এই যে বিষয়টি, এই যে প্রত্যেকটা যে তোমাদের কোড যেটা আছে, ঠিক আছে? প্রত্যেকটা আ যে থিঙ্কার আছে তাদের যে মতবাদ রয়েছে, তারা যে সংজ্ঞাটা দিয়েছেন সেটাকে তাদের মতোই লিখতে হবে। আমি আমার মতো বলে ফেললাম, তাহলে কি সেটা হচ্ছে আমার মতে আইন হয়ে যাবে। তাহলে কিন্তু সেটা টি.এইচ. গ্রিনের মতে আইন হবে না। টি.এইচ. গ্রিন যেটা বলেছে আমাদের পরীক্ষায় সেটাই লিখতে হবে। যদি কোয়েশ্চেনস আছে যে টি.এইচ. গ্রিনের মতে আইনের সংজ্ঞা কি? তাহলে আমাদেরকে এটাই লিখতে হবে, আইনকে অধিকার ও কর্তব্যের এমন একটি ব্যবস্থা বলে বর্ণনা করেছেন, যেটিকে রাষ্ট্র কার্যকর করে। এভাবেই লিখতে হবে। তাহলে এগুলো এই যে বিষয়টা আছে, এই যে কয়েকটা যে আছে, ঠিক আছে? এগুলো কি তোমাদের
পুরোটা মুখস্থ করতে হবে, ঠিক আছে? একদম পুরো মুখস্থিফিকেশন পুরোটা করতে হবে। তোমাদের নিজের মতো বানিয়ে লিখলে হবে না। হ্যাঁ, পরবর্তীতে তুমি যদি খুব বেশি পড়াশোনা করে ফেলো, দেখা গেল পিএইচডি হয়ে গেছে তোমাদের, তারপর তুমি কোনো একটা মতবাদ দিয়েছো, তারপর তোমার মতে একটা কোনো আইন হতে পারে। কিন্তু আপাতত তোমাদের এই যেটা বলেছি এটা তাদের মতেই হচ্ছে কি পড়তে হবে, ঠিক আছে? আমার মতো পড়লেও হবে না, তোমাদের এটাকে মুখস্থ করতেই হবে, একদম রাফটিফিকেশন পুরোটা করতে হবে। তাহলে কি টিএইচ গ্রিনের মতে আইনকে টিএন টিএইচ গ্রিনের মতে আইন হলো কি? আইন হলো অধিকার ও কর্তব্যের এমন একটি ব্যবস্থা যেটা হচ্ছে রাষ্ট্র কি কার্যকর করে। জন অস্টিনের মতে আইন কি? আইন হলো সার্বভৌম নির্দেশ। আইন কি? আইন হলো সার্বভৌম নির্দেশ, দ্য কমান্ড অফ সভরেন। তারপর হল্যান্ড হল্যান্ড কি বলেছেন? যে সার্বভৌম রাজনৈতিক কর্তৃপক্ষ কর্তৃক প্রযুক্ত মনুষ্য বাহ্যিক আচার আচরণ নিয়ন্ত্রণকারী সাধারণ নিয়মই হলো কি আইন। এটা ইম্পর্টেন্ট আছে। তারপর লেস্কি কি বলছে? লেস্কিটাও ইম্পর্টেন্ট আছে, যেটা হচ্ছে মার্ক্সবাদী মার্ক্সবাদী বিচারধারাতে তিনি বলেছেন আইনকে সমাজের কি অধিকারভোগী শ্রেণী স্বার্থ শ্রেণী স্বার্থবাহী কি নিয়ম কানুন বলে চিহ্নিত করেছেন। এটা তোমাদের খুব মুখস্থ করতে হবে, এটা তোমাদের এখান থেকে কিছু একটা একটা কোশ্চেন আসতেই পারে। তারপর আমরা নেক্সট চলে যাচ্ছি। তারপর হচ্ছে কি আইনের প্রকৃতি। আইনের সংজ্ঞার নির্ধারণের মতোই তার প্রকৃতি নির্ধারণের ক্ষেত্রেও যথেষ্ট মতবিরোধ রয়েছে, ঠিক আছে? বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্ন মতবাদ দিয়েছে, যেমন ভাববাদী দার্শনিকরা তাদের বিভিন্নভাবে তাদের মতামত দিয়েছে। যেমন এখানটা যেমন ন্যাচারাল যে ল কথা বলেছিল তারা, ঠিক আছে? ন্যাচারাল প্রাকৃতিক আইনের কথা বলেছে। প্রাকৃতিক আইনই নাকি হচ্ছে একদম বিশুদ্ধ আইন, এর বাইরে কোনো আইন নেই, ঠিক আছে? এইভাবে বলেছে। তারপর যেটা হচ্ছে বিশ্লেষণমূলক যে মতবাদীরা রয়েছেন, তারা কি বলেছেন? তারা বলেছেন যে রাষ্ট্রীয় কর্তৃপক্ষই হচ্ছে আইনের একমাত্র উৎস, ঠিক আছে? এরা এভাবে বলেছে। তারপর ঐতিহাসিক যে মতবাদীরা রয়েছেন, তারা আইন সম্পর্কে কি বলেছে? তারা আইন সম্পর্কে বলেছে যে প্রতিটি সমাজই হচ্ছে সামাজিক প্রথা, রীতিনীতি, লোকাচার প্রভৃতি কালকর্মের আইনের মর্যাদা লাভ করে। তারা মনে করেন কি? যে তারা মনে করেন হচ্ছে লোকে কেবল শান্তির ভয়েই হচ্ছে আইন মান্য করে না। আইনের হচ্ছে উপযোগিতা সম্পর্কে উপলব্ধি করাই হচ্ছে তাদের কি আইন মেনে চলতে বাধ্য করে। তাদের হচ্ছে এরকম কথা। তাহলে কি এই যে আইনের প্রকৃতিটা হচ্ছে কি একটা বিশাল বড় একটা টপিক, ঠিক আছে? এটা তোমাদের কোশ্চেনস যদিও আসে ব্রড কোশ্চেনস, তাহলে এটা হচ্ছে তোমাদের 6 নাম্বারেই আসতে পারে। তো এই যে চ্যাপ্টারটার এই যে টপিকটা যে রয়েছে, এই টপিকটা হচ্ছে খুব বড় টপিক। এটা তোমাদের বোঝাতে গেলে একটা আলাদাই একটা ক্লাস নিতে হবে। তো এটা তোমাদের কি? এটা হচ্ছে তোমাদের বড় যে ব্রড কোশ্চেন আছে, ব্রড কোশ্চেনের জন্যই পড়তে হবে। তো এটাকে আমি আর খুব একটা ডিসকাস করছি না। এটাকে যদি ডিসকাস করতে যাই, তাহলে বাকিগুলো হবে না। কারণ এটাকেই অনেকটা সময় লেগে যাবে। তো এটাকে আমি স্কিপ করছি। এটা তোমরা অবশ্যই নোট বানিয়ে লিখবে। আর তোমাদের যারা আছে, যারা টিউশন নিতে পারছো না বেসিক্যালি, ঠিক আছে? তাদের যদি কোনো সমস্যা হয়, তাহলে অবশ্যই আমাকে কি কমেন্ট করে জানাবে। তাহলে আমি কি নির্দিষ্ট কয়েকটি আমি নোটস বানিয়ে তোমাদেরকে প্রোভাইড করে দেবো ফ্রি অফ কস্ট, ঠিক আছে? তো আমরা এটাকে স্কিপ করছি। তো এটা তোমরা দেখে নিবে। খুব একটা ইম্পর্টেন্ট নেই, আবার ইম্পর্টেন্টও আছে, ঠিক আছে? তারপর আইনের বৈশিষ্ট্য, এটাও খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? আইনের বৈশিষ্ট্য কি? আইন আইনের বৈশিষ্ট্য কি? আমরা যখন আইনগুলো যে পড়ে আসলাম, ঠিক আছে? যেগুলো হচ্ছে তোমাদের আইনের সংজ্ঞা, সংকীর্ণ অর্থে, ব্যাপক অর্থে, তারপরে যে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্নভাবে যে আইনের সংজ্ঞা দিয়েছেন, এই সমস্ত কিছু দেখেই আমরা বুঝতে পারলাম যে আইনের কিছু বৈশিষ্ট্য আছে। আইনের বৈশিষ্ট্য কেমন? যে আইন হলো মানুষের আচার আচরণ নিয়ন্ত্রণকারী বিধিবদ্ধ ব্যবস্থা। তারপর কি? আইন কেবলমাত্র কি বাহ্যিক আচার আচরণকেই কি নিয়ন্ত্রণ করে, ঠিক আছে? বাহ্যিক আচার আচরণ অর্থাৎ বাইরের যেটা আচার আচরণ আমি প্রকাশ করব, সেটাকে কি নিয়ন্ত্রণ করতে একদম বাধ্যতামূলক করে। কিন্তু আমার যে অভ্যন্তরীণ যে আচার আচরণ আছে, সেটাকে কি আইন কোনোদিনও কন্ট্রোল করতে পারবে? অবশ্যই নয়। কারণ আমার মনের ভিতরে কি চলছে, আমি কি করব এরপর, আইন কি সেটা করতে পারবে? সেটা দেখতে পারবে? অবশ্যই নয়। যদি আমি বাহ্যিকভাবে যেটা করব, ফিজিক্যালি যেটা করব, সেটা সেটা সবার চোখে দেখবে। তারপর কি সেটাকে দেখেই ডিসাইড করা হবে যে এটা শাস্তিযোগ্য কি শাস্তিযোগ্য নয়। বুঝছো ব্যাপারটা বুঝতে পারছো কি? তারপর আইনের বিধানসমূহ নির্দিষ্ট ও সুস্পষ্ট। তারপর রাষ্ট্রীয় আইন রাষ্ট্রের ভৌগোলিক সীমানার মধ্যে সবার ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য। অর্থাৎ রাষ্ট্রে একটা আইন আছে, ধরো এটা হচ্ছে ভারতবর্ষ, ঠিক আছে? এই ভারতের বাইরে ভারতের আইন কোনোভাবেই প্রযোজ্য নয়। অর্থাৎ
ভারতের যে সিটিজেন, এ যদি কোনো দোষ করে থাকে, তাহলে সে যদি কোনো বাইরের দেশে চলে যায়, অর্থাৎ বাংলাদেশই পার্শ্ববর্তী দেশ বলো, সে যদি বাংলাদেশে চলে যায়, তাহলে কি বাংলাদেশের সরকার কি তাকে শাস্তি দেবে? অবশ্যই নয়, কারণ সে ইন্ডিয়াতে দোষ করেছে। অর্থাৎ ইন্ডিয়ার যদি কোনো লোক বাংলাদেশে গিয়ে বাংলাদেশের কোনো কারো ক্ষতি করে, তাহলে কি ইন্ডিয়াকে শাস্তি দেবে? অবশ্যই নয়। সে বাইরে গেছে, বাংলাদেশে গেছে, তো বাংলাদেশ তাকে শাস্তি দেবে। এই যে বিষয়গুলো, তার মানে কি ভারতের আইন শুধু ভারত পর্যন্তই সীমাবদ্ধ। সে বাইরে সীমা বাইরে কি বাইরে হস্তক্ষেপ করতেই পারবে না ভারতের আইন। এটা যদি বাইরে হস্তক্ষেপ করে, তাহলে কি সেটা ইন্টারন্যাশনাল ল হয়ে যাবে, আন্তর্জাতিক ল হয়ে যাবে, তাই তো? এটা আমরা পরে আসছি বিষয়টা। তার মানে কি রাষ্ট্রীয় আইন রাষ্ট্রের ভৌগোলিক যে সীমানাটা রয়েছে, তাই তো, তার মধ্যেই সমভাবে প্রযোজ্য হবে সকলের সাথে। ঠিক আছে? তারপর নেক্সট, সার্বভৌম শক্তি কর্তৃক সমর্থিত হয় বলে আইনের স্থান কি? আইনের স্থান কি? প্রথা রীতিনীতির যে আর রয়েছে এইসবের অনেক ঊর্ধ্বে। অর্থাৎ কিছু যে প্রথা রয়েছে পুরাণে, যেগুলো ধরো ধরো কোনো কমিউনিটির প্রথা রয়েছে যে তাকে হচ্ছে ট্যাটু করতে হবে। অনেক আছে যাদের হচ্ছে ট্যাটু করা একটা প্রথা, অনেক যেগুলো কমিউনিটি রয়েছে, যেগুলো হচ্ছে কি বলা যায়, উপজাতি, ঠিক আছে, ট্রাইব, অনেক ট্রাইব আছে যাদের কি ট্যাটু করা একটা কি প্রথা। দেখা গেল ভারতের আইনের মধ্যে লেখা আছে কোনো কাউকে ট্যাটু করা যাবে না, কিন্তু তাদের সেই যে কমিউনিটি আছে তাদের হচ্ছে ট্যাটু করা একদম প্রথা। তো সেই যে আইনটাকে আছে সেই আইনের তাদের প্রথার ঊর্ধ্বেও কিন্তু এই কি ভারতের আইন, সেটাকে কি মানতে হবে। তো আমাদের বিষয় সেটা নয়, আমাদের বিষয় হচ্ছে এইটা না, এটা হচ্ছে একটা আলাদা বিষয় হয়ে যাবে। কারণ আমাদের দেশ হচ্ছে কি সবাই জানো ধর্মনিরপেক্ষ, তাই তো, ধর্মনিরপেক্ষ দেশ। আমাদের দেশে কি এই রিলিজিয়ন ব্যাপারটা খুব একটা ইমোশনাল ব্যাপার। এখানে অনেক কিছুই হয়ে যায়। আমি এটা জাস্ট তোমাদের বোঝানোর জন্য বলছি, আমি পার্টিকুলার কাউকে হেও বলছি না, ঠিক আছে? যদি কারো খারাপ লেগে থাকে অবশ্যই আমাকে ক্ষমা করবে। তো আমরা চলে যাচ্ছি তারপরের বৈশিষ্ট্যতে। সার্বভৌম শক্তির প্রধান কাজ হলো আইনটিকে রক্ষা করা। সার্বভৌম শক্তির প্রধান কাজ কি? সার্বভৌম শক্তির হচ্ছে প্রধান কাজ আইনকে রক্ষা করা। অর্থাৎ ভারত হচ্ছে আমাদের কি সার্বভৌম কান্ট্রি, এটা কি সার্বভৌম দেশ। আমাদের দেশের প্রধান কাজ কি? আইনকে রক্ষা করা। তাই আইন ভঙ্গ করা হলে কি সার্বভৌম শক্তির আইন ভঙ্গকারীকে কি শাস্তি দেওয়া হয়। তার জন্য আমাদের কি আদালত আছে। সবাই যেন আদালত কতগুলো আছে, অনেক। হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে, ঠিক আছে? আসছি আমরা, আবার আসছি। তো এই যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো তোমাদের খুব ইম্পর্টেন্ট করে পড়তে হবে, ঠিক আছে? এখানটায় তোমরা সব নোট ডাউন করে লিখতে পারো। এটা তোমাদের ক্লাস কোশ্চেন্স তোমাদের কিন্তু ব্রড কোশ্চেনের জন্যই আসবে, ঠিক আছে? একদম 6 মার্কসের জন্যই এটা তোমাদের কি, এটা তোমাদের হচ্ছে ব্রড কোশ্চেন 6 নম্বরের জন্যই আসবে, ঠিক আছে? যদি তোমাদের 2 মার্কসের জন্য আসে, তাহলে কি আসতে পারে, যে আইনের বৈশিষ্ট্য, যে কোনো দুটি বৈশিষ্ট্য লেখো, আইনের যে কোনো দুটি বৈশিষ্ট্য তোমরা লিখো, এরকম আসতে পারে। অর্থাৎ কি, তাহলে তোমরা যে কোনো দুটো বৈশিষ্ট্য লিখে দেবে, বাস হয়ে যাবে। কিন্তু আমি যতদূর জানি যেটা ব্রড কোশ্চেন তোমাদের 6 জন্যই আসবে, খুব ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে এটা। তারপর নেক্সট নেক্সট আমরা দেখবো যে আইনের শ্রেণী বিভাজন। আইনের শ্রেণী বিভাজন, আইন কত প্রকার? এই যে পরে যেটা আলোচনা করেছিলাম, আইন আইন কি, আইন হচ্ছে 3 প্রকার। আইন হচ্ছে কি 3 প্রকার, কি কি? একটা হচ্ছে প্রাকৃতিক আইন, যেটা হচ্ছে ন্যাচারাল ল। আরেকটা হচ্ছে জাতীয় বা রাষ্ট্রীয় আইন, যেটা হচ্ছে ন্যাশনাল বা মিউনিসিপ্যালিটি ল, ঠিক আছে, মিউনিসিপাল ল। আরেকটা হচ্ছে ইন্টারন্যাশনাল ল, বা এই যে এটা ভুল হয়ে গেছে একটু, এটা কারেকশন করে দিচ্ছি। ইন্টারন্যাশনাল ল বা কি আন্তর্জাতিক আইন। ইন্টারন্যাশনাল, দাঁড়াও আমি লিখে দিচ্ছি। আন্তর্জাতিক ল, ঠিক আছে? আইন হচ্ছে 3 প্রকার, একটা হচ্ছে প্রাকৃতিক আইন ন্যাচারাল ল, একটা হচ্ছে কি ন্যাশনাল ল, আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল ল, ঠিক আছে? এই এই যে কয়েকটি, এটা তোমরা খুব ভালোভাবে মনে রাখবে, তাহলে হয়ে যাবে, ঠিক আছে? ওখানে আমার জাস্ট একটা টাইপিং মিস্টেক হয়ে গেছে, প্রিন্ট মিস্টেক, যাই হোক।
তো যেটা হচ্ছে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীরা যে রয়েছে, আধুনিক রাষ্ট্রবিজ্ঞানী এই যে প্রাকৃতিক আইন যেটা রয়েছে, ঠিক আছে? যেটা হচ্ছে ন্যাচারাল ল, এই ন্যাচারাল লকে বাদ দিয়ে দুটি যে আইন রয়েছে, একটা হচ্ছে ন্যাশনাল ল আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল ল, এই দুটিকেই যুক্তিসঙ্গত বলেই মনে করেছে। ন্যাচারাল লটা কি? ন্যাচারাল লটা হচ্ছে যে ভাববাদী দার্শনিক যারা ভাববাদী দার্শনিক যেটা হচ্ছে ব্যাখ্যা দিয়েছেন, যেখানে হচ্ছে অ্যারিস্টটল রয়েছে, হেগেল রয়েছে, তোমাদের স্টোইক রয়েছে। এই যে এরা যে বলেছিল যে ন্যাচারাল লটা যেটা হচ্ছে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীরা রয়েছে, তারা এই আইনটাকে বাদ দিয়েছে। বাদ দিয়ে এই যে দুটি ল যে রয়েছে, যেটা হচ্ছে ন্যাশনাল ল এবং ইন্টারন্যাশনাল ল, এই দুটোকেই তারা কি যুক্তিসঙ্গত বলেই মনে করেছে। তো আমরা দেখবো যে ন্যাশনাল লটা কি। নেক্সট আমরা ন্যাশনাল ল দেখবো, বা জাতীয় আইন। তাহলে কি জাতীয় আইনটা কি? জাতীয় আইন হচ্ছে দু প্রকার। এখানে একটা তোমাদের মজাদার বিষয় আছে, যে জাতীয় আইন রয়েছে, জাতীয় আইনটা হচ্ছে দু প্রকার। একটা হচ্ছে সরকারি আইন আর একটা হচ্ছে বেসরকারি আইন, ঠিক আছে? সরকারি আইনটা কি? সরকারি আইন হচ্ছে রাষ্ট্র বা রাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযুক্ত আইনকে সরকারি আইন বলা হয়। অর্থাৎ যে আইন রাষ্ট্রের প্রতিষ্ঠান এবং রাষ্ট্রের সঙ্গে মিলিয়ে যে আইনটাকে সৃষ্টি করা হয়েছে, সেটা হচ্ছে সরকারি আইন। অর্থাৎ যে আইন সবার সাথে, যে আইনটা সবার সাথে সমভাবে প্রযোজ্য হবে, সবার ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য হবে, সেই আইনটা হচ্ছে সরকারি আইন, অর্থাৎ পাবলিক ল, ঠিক আছে? যেটা হচ্ছে বেসরকারি আইন। বেসরকারি আইনটা কি? বেসরকারি আইনটা হচ্ছে এমন একটা আইন যেটা কোনো সোসাইটি তৈরি করতে পারে, বা কোনো মাল্টিন্যাশনাল কর্পোরেশনস তৈরি করতে পারে, যেটা শুধু সেই কোম্পানি বা সেই সোসাইটির সীমাবদ্ধ, অতটুকুর মধ্যেই সীমাবদ্ধ। বাইরের ক্ষেত্রে কারো কাছে সেই আইনটি কি হবে না, অ্যাপ্লাই হবে না, ঠিক আছে? সেটা হচ্ছে বেসরকারি আইন। অর্থাৎ রাষ্ট্র বা রাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযুক্ত নয়, ঠিক আছে? এই এমন আইনটাকে হচ্ছে বেসরকারি আইন বলা হয়। এবং সরকারি আইনটা কি? সরকারি আইনটা হচ্ছে কি? রাষ্ট্র বা রাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযুক্ত আইনকে সরকারি আইন বলা হয়। এই যে বলেছিলাম যে সবার ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য হবে, সেই আইনটা কি? সরকারি আইন। অর্থাৎ সরকারি আইন আবার তিন ভাবে বিভক্ত। একটা কি? একটা হচ্ছে কনস্টিটিউশনাল ল, আরেকটা হচ্ছে কি অ্যাডমিনিস্ট্রেটিভ ল, আরেকটা হচ্ছে ক্রিমিনাল ল, ঠিক আছে? একটা হচ্ছে কি কনস্টিটিউশনাল ল, যেটা হচ্ছে সাংবিধানিক আইন। সাংবিধানিক আইন বলতে কি? যে আইনগুলো হচ্ছে সংবিধানে লিখিত। অর্থাৎ সংবিধান কি? সংবিধান দু ধরনের হতে পারে, একটা হচ্ছে লিখিত সংবিধান, একটা হচ্ছে অলিখিত সংবিধান। লিখিত সংবিধান কোনটা? আমাদের আমাদেরটা কি লিখিত সংবিধান, অর্থাৎ ভারতের যে সংবিধান, সব থেকে বড় সংবিধান, লিখিত সংবিধান, সেটা হচ্ছে কি? আমাদের লিখিত সংবিধান। অর্থাৎ সংবিধান দু ধরনের হতে পারে, একটা হচ্ছে কি? একটা হচ্ছে লিখিত সংবিধান, একটা হচ্ছে অলিখিত সংবিধান, ঠিক আছে? তারপর কি? প্রশাসনিক আইন বা অ্যাডমিনিস্ট্রেটিভ ল। এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ লটা কি? এই অ্যাডমিনিস্ট্রেটিভ ল হচ্ছে এই আইনটাকে কি, তারা হচ্ছে কেউ যদি কি করে, অ্যাডমিনিস্ট্রেটিভ প্রশাসন, পুলিশ, সেটা কি তা না দেখে, প্রশাসনরা কি দেখে কেউ কোনো আইন কি লঙ্ঘন করছে কিনা, এই যে বিষয়গুলো প্রশাসনিক আইন, এই প্রশাসনিক আইন সেই বিষয়গুলো কি দেখে। এবং ফৌজদারি আইন, ক্রিমিনাল ল, তোমরা সবাই বুঝতে পারছো ক্রিমিনাল ল এক কথায় বোঝা যায় যে ক্রাইম করে, অর্থাৎ যে আইনগুলোকে ভঙ্গ করে বা লঙ্ঘন করে, তাই ক্রাইম। কেউ একটা, অর্থাৎ একটা এক্সাম্পল দেখা যায় যে কোনো একটা মানুষ কাউকে গিয়ে মার্ডার করে ফেললো, সে ক্রাইম করলো, অর্থাৎ কি মার্ডার করে ফেললো একজনকে, সে ক্রাইম করলো। সেই ক্রাইমটা কোথায় যাবে? ফৌজদারি আইন, ফৌজদারি আদালতে যাবে, ক্রাইম সেকশনে ক্রিমিনাল ল হয়ে যাবে। এই ক্রিমিনাল লতে কি ক্রাইম হয়, সে ক্রাইম করেছে, তার মানে কি ক্রিমিনাল ল এর মধ্যে পড়েছে। অর্থাৎ তাকে কি, এই যে লঙ্ঘন করলো, তারা কে দেখলো? প্রশাসন দেখলো যে কোন একটা ব্যক্তি, কোন একটা মানুষ, কোন একজন ব্যক্তি আরেকটা ব্যক্তিকে কি করলো, সে মার্ডার করে ফেললো, ঠিক আছে? সেই যে প্রশাসন, সেই লোকটাকে দেখলো, তার উপর কি, তার কাছে ক্রাইম করলো, ক্রাইমটা কোথায় হবে? ক্রাইমটা কি অনুযায়ী হবে? ক্রিমিনাল ল অনুযায়ী হবে, সিআরপিসি, তাই তো? আইপিসি ছিল, একটা সিআরপিসি ছিল, এখন তো নাই এসব। যাই হোক, আগে ছিল, এখন বিএনএস হয়ে গেছে। যাই হোক, সে বিষয়টা আলাদা। আইপিসি আর সিআরপিসি সব থেকে বেশি সবাই জানে। তো কি ক্রিমিনাল ল, তাহলে সিআরপিসি অনুযায়ী তাকে কি শাস্তি দেওয়া হবে, সেটা কি? ফৌজদারি আইন, ঠিক আছে? বিষয়টা ক্লিয়ার হয়েছে? প্রশাসনিক আইন কি, সংবিধান আইন কি, এবং ফৌজদারি আইন কি, ঠিক আছে? তারপর আমরা নেক্সট চলে যাচ্ছি। নেক্সট হচ্ছে আন্তর্জাতিক আইন। আন্তর্জাতিক আইনটা কি? আন্তর্জাতিক আইন হচ্ছে
পরস্পর সম্পর্ক ও সহযোগিতার বন্ধন, সুদৃঢ়করণের প্রয়োজনীয়তা, যুদ্ধের প্রকৃতিগত ক্ষেত্রে মৌলিক পরিবর্তনের প্রকৃতির কারণে আন্তর্জাতিক আইনের গুরুত্ব অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। 1780 সালে জেরেমি বেনথাম সর্বপ্রথম আন্তর্জাতিক আইনটি, যে শব্দটি রয়েছে, এটি প্রয়োগ করেছেন। ঠিক আছে, তাহলে কি আন্তর্জাতিক আইন কোনগুলো? যেগুলি বিভিন্ন রাষ্ট্রের মধ্যে পারস্পরিক সম্পর্ক কি সহযোগিতা ও বন্ধনের জন্য কি সুদৃঢ়ভাবে প্রয়োজন, সেটাকে আমরা আন্তর্জাতিক আইন বলতে পারি। অর্থাৎ আন্তর্জাতিক আইনকে আমরা প্রধানত দুটি শ্রেণীতে ভাগ করতে পারি। ঠিক আছে, একটি হচ্ছে সরকারি আন্তর্জাতিক আইন, যেটা হচ্ছে পাবলিক ইন্টারন্যাশনাল ল, আর একটা হচ্ছে বেসরকারি আন্তর্জাতিক আইন, যেটা হচ্ছে প্রাইভেট ইন্টারন্যাশনাল ল। পাবলিক ইন্টারন্যাশনাল লটি কি? পাবলিক ইন্টারন্যাশনাল ল হচ্ছে সরকারি আন্তর্জাতিক আইন, যেসব নিয়মগুলিকে আন্তঃরাষ্ট্র সম্পর্ক, আন্তর্জাতিক প্রতিষ্ঠান বা সংস্থার কার্যকলাপ ও তাদের পারস্পরিক সম্পর্ক এবং তাদের সঙ্গে রাষ্ট্র ও ব্যক্তির সম্পর্ক প্রভৃতি নিয়ন্ত্রণ করে। তার মানে কি? পাবলিক ইন্টারন্যাশনাল ল কোনগুলো? যেগুলি হচ্ছে কোনো আন্তর্জাতিক সম্পর্কের জন্য বা আন্তর্জাতিক প্রতিষ্ঠান বা সংস্থার যেটা কার্যকলাপ, যেটা হচ্ছে ইউএনও বলতে পারো। ঠিক আছে, যেটা হচ্ছে ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, এটা একটি কি আন্তর্জাতিক প্রতিষ্ঠান। তাদের মধ্যে যে পরস্পর সম্পর্ক, যেটা হচ্ছে রাষ্ট্র বা ব্যক্তির সম্পর্কের প্রকৃতি যেটা নিয়ন্ত্রণ করে, সেটাকে আমরা আন্তর্জাতিক আইন, যেটা হচ্ছে সরকারি আন্তর্জাতিক আইন আমরা বলতে পারি। সরকারি আন্তর্জাতিক আইন আবার তিন ধরনের, সেটাকে তিনটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে লজ অফ পিস, একটা হচ্ছে লজ অফ ওয়ার, আর একটা হচ্ছে লজ অফ নিউট্রালিটি। যেটা হচ্ছে প্রথম কি শান্তি সংক্রান্ত আইন। শান্তি সংক্রান্ত আইন কোনগুলো? শান্তি সংক্রান্ত আইন হচ্ছে দুই বা ততোধিক রাষ্ট্র যখন নিজেদের স্বার্থের জন্য শান্তির চুক্তি করে, সেটাকে আমরা শান্তি সংক্রান্ত আইন বলতে পারি। অর্থাৎ দুটো বড় শক্তি রাষ্ট্র যখন নিজেদের স্বার্থের জন্য যখন দুজনের মধ্যে শান্তির জন্য কোনো চুক্তি করে। শান্তির জন্য কেমন চুক্তি হতে পারে? তারা শান্তির জন্য চুক্তি করতে পারে যেটা হচ্ছে ট্রেডের জন্য বাণিজ্যিক চুক্তি করতে পারে, অথবা শান্তির জন্য আবার কীরকম চুক্তি করতে পারে যে আগে কেউ অ্যাটাক করবে না। ঠিক আছে, কেউ আগে অ্যাটাক করবে না। যদি কেউ আগে অ্যাটাক করে তাহলে তার জন্য কড়া ব্যবস্থা নেবে হচ্ছে ইউএনও। ঠিক আছে, এই যে বিষয়গুলো, এই সমস্ত বিষয়গুলো হচ্ছে শান্তি সংক্রান্ত আইন। তারপর যুদ্ধ সংক্রান্ত আইন কীরকম হতে পারে? যুদ্ধ সংক্রান্ত আইন কোনগুলো? যুদ্ধ সংক্রান্ত আইন হচ্ছে যে এক্সাম্পল হিসেবে দেখা যায় যে যুদ্ধ চলাকালীন কোনো দেশ পারমাণবিক বোমা ইউজ করতে পারবে না। ঠিক আছে, এটা হতে পারে। আবার কীরকম হতে পারে যে যুদ্ধ সংক্রান্ত আইন কীরকম হতে পারে? আবার এরকম হতে পারে যে যেটা হচ্ছে এয়ারলাইন, যেভাবে যুদ্ধ হচ্ছে এয়ারলাইনেই যুদ্ধ হবে, বাইরে কোনো যুদ্ধ হবে না। ঠিক আছে, যেটা ফিল্ডে যুদ্ধ হবে সেটা ফিল্ডেই যুদ্ধ হবে, এয়ারলাইনে যুদ্ধ হবে না। এই সব বিষয়গুলো হতে পারে যুদ্ধ সংক্রান্ত আইন। আবার যুদ্ধ সংক্রান্ত আইনের মাধ্যমেই অনেকে আবার শান্তির জন্য অ্যাপ্লাই করে, যে আমি শান্তি চাচ্ছি, যুদ্ধ করতে চাচ্ছি না, এইভাবেও হয়। তারপর নিরপেক্ষতা সংক্রান্ত আইন। নিরপেক্ষতা সংক্রান্ত আইন কীরকম? যে অনেক দেশ বা দুইটা বড় শক্তি যুদ্ধ করছে, কেউ এসে বলছে যে আমাদের সাথে যুদ্ধ করো, সে যদি ডিনাই করে যে না আমি যুদ্ধ করবো না, আমি নিউট্রাল থাকবো, তাহলে সে নিউট্রাল থাকতে পারে। কার অনুমতিতে? সে ইউএনওকে বলবে যে আমি নিউট্রাল আছি, আমি কারো কোনো দেশের সাথে যুক্ত নেই, আমি একদম নিরপেক্ষ, আমি কারো দেশের সঙ্গে কোনো দেশের সাথে সঙ্গ দিয়ে আমি কারো দেশের সাথে আমি লড়াই করতে পারবো না। এই যে বিষয়গুলো, এটা কি? এটা হচ্ছে নিরপেক্ষতা সংক্রান্ত আইন হতে পারে। ঠিক আছে, এতদূর বোঝা গেছে? ঠিক আছে, তো আমরা দেখছি পরেরটা হচ্ছে কি বেসরকারি আন্তর্জাতিক আইন, যেটা হচ্ছে প্রাইভেট ইন্টারন্যাশনাল ল। যেটা প্রাইভেট ইন্টারন্যাশনাল ল কি? কোনো ব্যক্তির অধিকার বা স্বার্থকে কেন্দ্র করে দুই বা ততোধিক রাষ্ট্রের মধ্যে বিরোধ দেখা দিলে তার নিষ্পত্তির জন্য যেসব আইন রয়েছে সেগুলিকে বেসরকারি আইন বলা যায়। উদাহরণ হিসেবে কি বলা যায়? উদাহরণ হিসেবে বলা যায় বিবাহ বিচ্ছেদ, অবৈধ সন্তানের অধিকার প্রভৃতি সংক্রান্ত আইনের কথা যে বলা যেতে পারে। ঠিক আছে, অনেকেই যে আন্তর্জাতিক যে এই আইনটা রয়েছে এটাকে স্বীকৃতি প্রদান করতে একদম রাজি নয়। ঠিক আছে, এই আইনটাকে অনেকেই স্বীকৃতি দিচ্ছে না। ঠিক আছে, বাস এতদূর যদি কারো বোঝার অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। এরকম নতুন নতুন ভিডিও আমরা আরও দেখব। তো এখন আমরা দেখব হচ্ছে
এই ইউনিট থেকে যেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেন্স এবং যেটা হচ্ছে তোমরা সবাই জানো এই ইউনিট থেকে তোমাদের যে ফার্স্ট চ্যাপ্টার, এই ফার্স্ট চ্যাপ্টার থেকে তোমাদের টোটাল 8 মার্কস থাকবে। 8 মার্কসের মধ্যে তোমাদের 2 মার্কস থাকবে হচ্ছে শর্ট অ্যান্সারের জন্য, ঠিক আছে, আর যেটা হচ্ছে 6 মার্কস, এই 6 মার্কসটা থাকবে হচ্ছে তোমার ডিসক্রিপটিভ কোশ্চেনের জন্য, ঠিক আছে। একটা হচ্ছে এসএ কিউ, একটা হচ্ছে থাকবে ডিসক্রিপটিভ অ্যান্সার দিয়ে, ঠিক আছে। এখানে তোমাদের যেটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে কোশ্চেন্স, যেটা হচ্ছে আইন বলতে কি বোঝায়, ব্যাপক অর্থে আইন কি, ঠিক আছে, রাষ্ট্রীয় আইন কি কি, তারপর রয়েছে আইনের প্রকৃতি সম্পর্কে হচ্ছে ল্যাস্কির যে অভিমত, তারপর রয়েছে সরকারি আইনকে কয়টি ভাগে ভাগ করা যায়, সরকারি আইন বলতে কি বোঝায়, আন্তর্জাতিক আইন, ঠিক আছে। তারপর যেটা হচ্ছে তোমাদের বড় কোশ্চেন যেটা, সেটা হচ্ছে তোমাদের খুব ইম্পর্টেন্ট যেটা পড়তে হবে, সেটা হচ্ছে আইনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তারপর এগুলো তো পড়বেই, যেটা হচ্ছে বেশি করে পড়বে সেটা হচ্ছে আন্তর্জাতিক আইনের যে যে বৈশিষ্ট্য এবং জাতীয় আইন আর হচ্ছে আন্তর্জাতিক আইনের মধ্যে পার্থক্য কী, এটা খুবই ইম্পর্টেন্ট। তোমাদের এইটা যদি পড়ো তোমাদের আইনের ম্যাক্সিমাম 50% কভারেজ হয়ে যাবে, ঠিক আছে। তো এই যে কোশ্চেনগুলো রয়েছে এটা তোমাদের হচ্ছে একদম চ্যাপ্টার রিলেটেড, যেটা হচ্ছে আইনের থেকেই রিলেটেড। আমি তোমাদের খুব একদম ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো একদম তুলে ধরেছি, এগুলোর মধ্যেই পড়বে, এগুলোর মধ্যে হয়ে যাবে, বাকি বাইরের থেকে কিছু পড়তে হবে না, ঠিক আছে। তো তোমরা যারা টিউশন নিতে পারছো না, বিশেষ করে, ঠিক আছে, বেসিক্যালি যারা টিউশন নিতে পারছো না বা টিউশন নিচ্ছ, তো তোমার তাদের ক্ষেত্রেও বলছি, তোমাদের যদি এই 6 নম্বরের নোটের প্রয়োজন অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, আমি তোমাদের ফ্রি অফ কস্ট সেটা প্রোভাইড করে দেবো, ঠিক আছে। তো চিন্তার কোনো কারণ নেই, আমরা আস্তে আস্তে সম্পূর্ণ যে চ্যাপ্টারটা রয়েছে আমরা টোটালটাই কভারেজ করে ফেলবো তোমাদের এক্সামের আগেই। তো সবাই ভালো করে বই পড়ো, ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টেক কেয়ার।